চাপ দ্যাট মিনস হচ্ছে প্রেসার। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই চাপ জিনিসটা কি? ধরো আমার কাছে যে কোনো একটা কি আছে, বড় একটা হচ্ছে খণ্ড আছে, অনেক বড় একটা খণ্ড আছে এই যে একটা হচ্ছে আমাদের কাছে খণ্ড, এই খণ্ডের একটা বস্তু। বস্তুটা কি হইতে পারে? ধরো তোমার দরজা। হ্যাঁ, দরজাটা এই পরিমাণ, এটা আমরা দরজা ধরলাম। এটার উপর কোনোভাবে তুমি যে কোনো একটা জায়গায় যদি কি করো, একটু বল প্রয়োগ করো, সেই জায়গায় তুমি বল প্রয়োগ করছো। হ্যাঁ, যদি বল প্রয়োগ করো এই জায়গাটায়, খেয়াল করবে এই চারিদিকেই বলটা ছড়ায় পড়ে। এদিকে ছড়ায় পড়তেছে, এদিকে ছড়ায় পড়তেছে, এদিকে ছড়ায় পড়তেছে, এইদিকে ছড়ায় পড়তেছে, এইদিকে ছড়ায় পড়লো। তাইলে চারদিকে যখন ছড়ায় পড়তেছে, ছড়ায় পড়লে প্রতি একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রযুক্ত হবে সেটাকে আমরা বলি হচ্ছে চাপ। তাহলে আমরা জিনিসটাকে কিভাবে বুঝতেছি? ধরো এই পুরাটা হচ্ছে কিনা একটা নির্দিষ্ট ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফলকে আমরা ধরলাম হচ্ছে এ। এটার উপর আমরা বল প্রয়োগ করলাম হচ্ছে গিয়ে কি, এফ পরিমাণ বল প্রয়োগ করা হইলো। তাহলে যদি এফ পরিমাণ বল প্রয়োগ করা হয় সেটাকে আমরা বলতেছি যে চাপ। তাহলে আমরা এইভাবে হিসেব বলতে পারি, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে আমরা চাপ বলি। জিনিসটাকে সংজ্ঞায় অনেক সময় এভাবে করে বলা হয় যে আমরা উল্টো ভি এর মতো করে কি করতে পারি, সংজ্ঞাটা বলতে পারি যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। ক্লিয়ার ব্যাপার? জি স্যার। ওকে স্যার, তাহলে চলে আসি আমরা, চলো দেখি চাপের একক কি। উপরে আছে হচ্ছে গিয়ে এফ, এফ মানে হচ্ছে গিয়ে নিউটন, নিউটনের নিচে আমাদের আছে হচ্ছে গিয়ে কি, ক্ষেত্রফল। ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে আমরা এটাকে বলতে পারি হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে আমাদের চাপের একটা একক। এখন চাপ নিয়ে সবচেয়ে বেশি কাজ করছিলেন আমাদের বিজ্ঞানী প্যাসকেল। তো যার কারণে তার সমানার্থে চাপের আরো একটা সংজ্ঞা বলা হয়, এই একক বলা হয়, সেটা হচ্ছে প্যাসকেল, পি এ। ক্লিয়ার স্যার? জি স্যার। ওকে ফাইন, তাহলে একটু লিখে নিবা, লিখে নেওয়া হলে আমাকে বইলো, তাহলে হচ্ছে আমরা নেক্সটে যাব। আচ্ছা। স্যার এই দ্বারা কি বোঝানো হয়েছে যেন? ক্ষেত্রফল, এরিয়া। হ্যাঁ, দাও আমি এখান থেকে ডিফাইন করে দিচ্ছি। এ হচ্ছে এরিয়া, আর এখানে এফ হচ্ছে আমাদের ফোর্স। স্যার লেখা শেষ। ওকে স্যার, তাহলে এখন একটু খেয়াল করে দেখি, আমরা এই জায়গা থেকে যেটা দেখছি যে এই জায়গাটায় হচ্ছে কিনা আমাদের এফ আছে, এ আছে, এ এর সাথে আমাদের চাপের সম্পর্কটা কেমন বলো তো? ব্যস্তানুপাতিক না? হুম। তার মানে পি ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ। তাহলে আমরা এই জায়গা থেকে বলতে পারি হচ্ছে পি সমানুপাতিক 1/a, এটা বলা যায় না? জি স্যার। আচ্ছা, তাহলে যদি এরকম হয় তার মানে আমরা একটা খাঁটি কথা বুঝবো, সেটা হচ্ছে গিয়ে কি, ক্ষেত্রফল যত কম চাপের পরিমাণ তত বেশি হয়। তাহলে এখন তুমি চিন্তা করে দেখো যে একজন মানুষ কি করছে, একজন মানুষ হচ্ছে শুয়ে আছে। হ্যাঁ, শুয়ে থাকা মানে তার এরকম একটা, দেখো ফ্লোরের উপর, এটা যদি একটা ফ্লোর হয়, ফ্লোরের উপর আমরা একটা মানুষ আঁকি, এই যে হচ্ছে একজন মানুষ শুয়ে আছে। হ্যাঁ, তাহলে যদি শুয়ে থাকে তার ক্ষেত্রফলটা কি দেখো তো, বেশি ক্ষেত্রফল জুড়ে ভূমিতে শুয়ে আছে না? আচ্ছা, হুম। সে যদি এবার দাঁড়ায় থাকতো, এই যে হচ্ছে দাঁড়ায় আছে, তাহলে দেখো ক্ষেত্রফলটা কমে গেল। খেয়াল করছো? মাত্র এতটুকু ক্ষেত্রফল, আর এটার ক্ষেত্রে ক্ষেত্রফলটা খেয়াল করছো এত বড় না? এটা ধরলাম A1, এটা ধরলাম A2। তাহলে বলো তো একজন মানুষের জন্য শুয়ে থাকা ইজিয়ার নাকি দাঁড়ায় থাকা ইজিয়ার? দাঁড়ায় না, শুয়ে থাকা। এক্স্যাক্টলি, শুয়ে থাকা ইজিয়ার। কারণ কি? কারণটা হচ্ছে আমরা যখন দেখি কোন একটা বস্তুর ক্ষেত্রফল বেশি হচ্ছে তখন চাপ কম হয়, তখন চাপ কম। আর যখন বস্তু বা কোনো একজন মানুষ দাঁড়ায় থাকে তখন ক্ষেত্রফল কম হওয়ার কারণে চাপ হয় বেশি। তার কারণে আমরা বলতে পারি যে দেখো তুমি সারা রাতে কি করতেছো, যে 6 ঘন্টা টানা ঘুমায় আছো। ওকে, তখন দেখবা কষ্ট হয় না, কিন্তু তুমি 1 ঘন্টা জাস্ট দাঁড়ায় থাকো, 1 ঘন্টা দাঁড়ায় থাকলেই দেখবা সিমিলার কষ্ট হচ্ছে, তাই না? জি স্যার। এখান থেকে একটা কোশ্চেন হয় এরকম যে আহ শুয়ে থাকা
অপেক্ষা দাঁড়িয়ে থাকা কষ্টকর কেন? হ্যাঁ, অপেক্ষা দাঁড়িয়ে থাকা কষ্টকর কেন, এটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নে আসে, তখন তো তোমার হচ্ছে ব্যাখ্যা করতে হবে। ওকে, এটার ক্ষেত্রে জ্ঞানের উত্তর কি দিবা? স্যার একটু ওয়েট করেন, আমি পিসিটা অন করতেছি। হুম হুম হুম, শিওর শিওর শিওর। তাহলে আমাদের বলতেছে শুয়ে থাকা অপেক্ষা দাঁড়িয়ে থাকা কষ্টকর কেন, এটার এই জ্ঞানমূলকের উত্তরটা কি হবে? যে জ্ঞানমূলকের, ক্ষেত্রফল হুম হুম, ক্ষেত্রফল কম থাকায়। ইয়েস। তার মানে কি, তখন তুমি বলবা যে দাঁড়িয়ে থাকলে ক্ষেত্রফল কম হওয়ায় চাপের পরিমাণ বেশি হয়, তাই শুয়ে থাকা অপেক্ষা দাঁড়িয়ে থাকা কষ্টকর। এরপর নিচে তুমি কি করছো, এই ফর্মুলাটা দিয়ে ব্যাখ্যা করে দেবে যে আমরা জানি পি ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড এ, অর্থাৎ পি সমানুপাতিক 1/a, যার কারণে দাঁড়িয়ে থাকা মানুষের ক্ষেত্রফল যখন কম হয় তখন চাপের পরিমাণ বেশি হয়, কিন্তু শুয়ে থাকলে ক্ষেত্রফল বেশি হওয়ার কারণে চাপের পরিমাণ অনেক কমে যায়। তাই অনেকক্ষণ শুয়ে থাকা দাঁড়িয়ে থাকা অপেক্ষা সহজ। ওকে স্যার। জি স্যার। ওকে, স্যার এক মিনিট তুলে নেই। জি স্যার, হয়েছে। ওকে। তাহলে এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা একটু সামনে যাই, এখন আসি। এই যে যে আমরা চাপের এককটা বের করেছিলাম আগের পেজে দেখো, প্যাসকেল বের করছিলাম, এই প্যাসকেল কিন্তু অনেকগুলো রাশির সমন্বয়ে প্যাসকেল তৈরি হয়েছে। তো প্যাসকেল কিন্তু আমাদের একটা লব্ধ রাশি। তাহলে যদি লব্ধ রাশি হয়, একে যদি ভেঙে ফেলি বা মাত্রা বের করি, মাত্রা বের করলে ভিতরে সবগুলো রাশি পাওয়া যায়। তাহলে যদি বলে যে চাপের মাত্রা কি, তখন আমরা জানি প্যাসকেল। প্যাসকেলের প্যাসকেল হচ্ছে একক, প্যাসকেল মানে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। আর নিউটন পার মিটার স্কোয়ার থেকে আমরা কিভাবে হিসেব করতে পারি, যে নিউটন ডিভাইডেড বাই মিটার স্কোয়ার। এখন খেয়াল করে দেখো নিউটন মানে কি ছিল, এফ ইজ বল। এফ। হুম, তাহলে যদি এফ হয়, আমরা জানি এফ সমান কি এম এ না? হুম। তাহলে এম এ যদি হয় সেই ক্ষেত্রে আমরা উপরে লিখলাম হচ্ছে আমাদের কি, এম, এম মানে হচ্ছে কি দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য বলতেছি, এম মানে হচ্ছে ভর। তাহলে যদি ভর হয়, ভরের একক হচ্ছে কেজি লিখলাম। আর তার সাথে আমাদের কি আছে এ, এ মানে কি, এ মানে আমরা নর্মালি জানি হচ্ছে মিটার ক্ষেত্রফল। পার সেকেন্ড স্কোয়ার। এই এ মানে হুম। কিন্তু ত্বরণ, হ্যাঁ। কি ও হচ্ছে এটা, আচ্ছা। ত্বরণ, বা এটাকে আমরা যেহেতু ওজনের ক্ষেত্রে বলতেছি, বলের ক্ষেত্রে বলতেছি, সেই ক্ষেত্রে আমরা এই জায়গায় জিও বসাইতে পারি, সেম জিনিস ত্বরণ। তাহলে ত্বরণের একক কি ছিল স্যার? মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আমি এখান থেকে মিটার পার সেকেন্ড স্কোয়ার ডিভাইডেড বাই আমার এখানে আছে হচ্ছে একটা মিটার স্কোয়ার। তাহলে দেখো এই মিটার স্কোয়ারের সাথে আমাদের এই জায়গার কি হচ্ছে, এই মিটার আর এখানের স্কোয়ারটা কাটাকাটি চলে যায়, চলে গেলে আমরা কি লিখতে পারি, কেজি। স্যার, জি স্যার। মিটারের সাথে স্কোয়ার কাটায় কেমনে? মানে উপরে একটা মিটার নিচে দুইটা মিটার না, মিটার ইন্টু ও মিটার। আচ্ছা। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কেজি পার মিটার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখন আমরা এখান থেকে কি পাইলাম, একেবারে পুরাটাই ভেঙে ফেলছে, এবার সবগুলা মৌলিক রাশি আছে। মৌলিক রাশি থেকে আমরা তাহলে কি বসাবো, মাত্রা সমীকরণ বসাবো। তাহলে মাত্রা সমীকরণের ক্ষেত্রে আমাদের এই জায়গা থেকে কি কি আছে, ভর, ভরের মাত্রা কি ছিল বলতো? ভরের মাত্রা কেজি। মিটার এই, পার। এটা তো কেজি হচ্ছে একক, মাত্রা কি হবে স্যার? এমএলটি মাইনাস সি না কত যেন একটা। এম, মাস, এম, শুধু এম। ও আচ্ছা। তারপরে হচ্ছে মিটার, মিটার মানে হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কি, মাত্রা কি, কি স্যার? এল, ভুলে গেছি। ও, সম- সময়ের মাত্রা কি বলো? সময়ের মাত্রা টি। টি। তাহলে হচ্ছে টি ইনভার্স টু। আর মাত্রা সমীকরণ লিখলে আমরা কি করি, দুই পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে দিই। তাহলে এটা আচ্ছা। হচ্ছে আমাদের কি চাপের মাত্রা সমীকরণ। হুম। ওকে, এটা খেয়াল রেখো, এটা হচ্ছে এমসিকিউর জন্য দরকার আছে, চাপের মাত্রা।
ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, তাহলে নেক্সটে গেলাম। তুলে তুলে নি। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা আসি এই চাপের সাথে খুব রিলেটেড একটা জিনিস হচ্ছে কি ঘনত্ব। কি বলতেছি, ঘনত্ব খুব রিলেটেড একটা জিনিস আর এবং গুরুত্বপূর্ণ একটা জিনিস। ঘনত্ব, যাকে আমরা বলতেছি হচ্ছে ডেনসিটি, এই ডেনসিটিকে প্রকাশ করা হয় হচ্ছে গিয়ে কি দিয়ে? এটা হচ্ছে রো দিয়ে। কি দিয়ে প্রকাশ করি? রো। রো জিনিসটা দেখতে কেমন? হালকা একটু বাঁকা পি এর মতো করে। কেমন বলো? হালকা একটু বাঁকা পি, এক টানের মধ্যে হচ্ছে লিখে ফেলবে। হ্যাঁ, আচ্ছা, হুম, তাহলে আমরা একটু আসি, আমরা এই ঘনত্ব বলতে জিনিসটা বুঝবো কি। ধরো তোমার কাছে একটা 1 মিটার কিউব ক্ষেত্রফলের একটা পাত্র আছে। যেমন ধরো আমি হচ্ছে এখানে একটা পাত্র আঁকি, এই যে হচ্ছে নিলাম, এই যে হচ্ছে 3D করে একটু আঁকার চেষ্টা করব, মনে হয় কতটুকু হবে জানি না, বাট দেন এগেইন। আচ্ছা, ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 1 মিটার কিউব ক্ষেত্রফলের একটা বক্স। এই হুম, বক্সের মধ্যে, এই বক্সের মধ্যে আমরা এবার কি করতে পারি দেখো। 1 মিটার কিউব ক্ষেত্রফল মানে জিনিসটা একটু মাথায় রেখো, সেটা হচ্ছে গিয়ে কি এই পাশে 1 মিটার আছে, এই পাশে 1 মিটার আছে, এবং এই পাশে 1 মিটার আছে। তাহলে এই 1 মিটার কিউব ক্ষেত্রফলের মধ্যে তুমি কি করলা, যদি কিছু পরিমাণ পানি রাখো, তার এই পানির একটা নির্দিষ্ট ভর থাকবে না? হুম, আচ্ছা, পানি রাখলে এই একক আয়তনের মধ্যে তুমি নির্দিষ্ট পরিমাণ কি রাখছো, এই যে একক আয়তনের মধ্যে নির্দিষ্ট পরিমাণ যেই ভর থাকে, সেটাকেই আমরা বলি হচ্ছে ওই পদার্থের ঘনত্ব, রো। ক্লিয়ার স্যার? তাহলে একটা সংখ্যাটা আবার কি হবে? তাইলে আমরা এই যে আবার ওই যে সেম উল্টা ভি এর মতো করেও এটা সংজ্ঞা দিতে পারবো, সেটা হচ্ছে কি যে 1 মিটার কিউব আয়তনে, 1 মিটার কিউব আয়তনে পদার্থের যে পরিমাণ ভর থাকে, আয়তনে পদার্থের যে পরিমাণ ভর থাকে হুম, তাকে তার ঘনত্ব বলে। আচ্ছা, পদার্থের পরিমাণ। ওকে, তাহলে এখন একটু আসো, আমরা এই জায়গা থেকে দেখলাম হচ্ছে যে পানি রাখলে ধরো তার একটা নির্দিষ্ট ভর হচ্ছে, মানে এভাবে ধরা যায় যে 1 মিটার কিউব আয়তনের মধ্যে পদার্থের ভর হচ্ছে গেন 1000 কেজি পানি ধরে। তাহলে হুম, আমরা কি পাইলাম? 1 মিটার কিউবের মধ্যে পদার্থের ভরের পরিমাণ এত। এর জন্য আমরা বলি রো অফ ওয়াটার, মানে পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। এখন আসি, আমরা যদি এর মধ্যে কি রাখতে চাই, আমরা যদি এর মধ্যে 1 মিটার কিউব আয়তনের মধ্যে যে পারদ রাখি, পারদের পরিমাণ দেখো, পারদ কি নর্মালি আমরা জানি হচ্ছে পর্যায় সারণীর আহ পর্যায় সারণীর মধ্যে একমাত্র তরল ধাতু হচ্ছে গিয়ে কি পারদ। সো যদি তুমি পারদ রাখো তখন দেখবা, আমি লিখলাম রো অফ এইচ মার্কারি, সেটা হবে হচ্ছে আমাদের কত? 13,400। তাই আমরা এদের ক্ষেত্রে বলি হচ্ছে গিয়ে কি 13,400 কেজি পার মিটার কিউব। তার মানে ধরো, তাহলে আমাদের কি হচ্ছে, মার্কারির পরিমাণ একটু বেশি হচ্ছে। আবার যদি ধরো তুমি তুলা রাখা শুরু করছো, তুলা তুমি এটার মধ্যে একেবারে পুরা এই যে যতটুকু পর্যন্ত ভরা সম্ভব ভরলা, ভরার পর খেয়াল করে দেখবা এটা পানি যে পরিমাণ ধরছিল সেই পরিমাণ আহ তুলা ধরবে না, তার চেয়ে আরো অনেক বেশি পরিমাণ ধরে, কিন্তু তারপরেও তার ভরের পরিমাণ কি হচ্ছে, অনেক কম হচ্ছে, কারণ তুলা একটু বেশি জায়গা দখল করে, তাই না? জি স্যার। আচ্ছা, যদি তুমি লোহা রাখো, লোহা রাখলে দেখবা যে পানির চেয়ে একটু কি হইতেছে, ভিন্ন পরিমাণের থাকতেছে। তাইলে আমরা এভাবে বলতেছি হচ্ছে গিয়ে কি যে 1 মিটার কিউব আয়তনে পদার্থের যে পরিমাণ ভর থাকে তাকেই ওই পদার্থের ঘনত্ব বলে, বা আমরা যে ইয়েতে বলি যে একক আয়তনে, একক আয়তনে যে পরিমাণ পদার্থ থাকে তাকে ঘনত্ব বলে, সার্বজনীনভাবে। ক্লিয়ার স্যার? জি স্যার। ওকে, তাহলে আমরা এই যে এখান থেকে কিন্তু সেকেন্ড আরো একটা ফর্মুলা পাইলাম। ওকে, এবার আমরা তাহলে হচ্ছে নেক্সটে যাই। হ্যাঁ, হুম, ওকে,
তাহলে এখন একটু খেয়াল করি, আমাদের এরকম একটা হচ্ছে বিজ্ঞানী প্যাসকেল যেহেতু চাপের কথা নিয়ে সবচেয়ে বেশি আলাপ আলোচনা করছিলেন, তাহলে চলো আমরা একটু চাপের ব্যাপারে উনি কি বলছিলেন সেটা হচ্ছে দেখি। ওনার মেইন একটা কনসার্ন ছিল হচ্ছে যে আমরা যদি কোনো একটা আবদ্ধ পাত্রের মধ্যে, আমরা কোনো একটা আবদ্ধ পাত্র নিব, সে আবদ্ধ একটা পাত্র নেই, এই যে এটাও একটা আবদ্ধ পাত্র হইতে পারে, এটাও একটা আবদ্ধ পাত্র হইতে পারে। আচ্ছা, প্রথমে হচ্ছে গিয়ে একটা গোলকের মতো আয়তনের একটা পাত্র আছে, কিংবা আমার কাছে একটা সিলিন্ড্রিক্যাল পাত্র আছে। এই পাত্রের মধ্যে যদি কোনো ফ্লুইড থাকে, ফ্লুইড বলতে আমরা কি বুঝি? ফ্লুইড হচ্ছে, ফ্লুইড হচ্ছে যারা মেইনলি ফ্লো করতে পারে। যেমন লোহা কিন্তু কখনো ফ্লো করে না, গড়ায় গড়ায় যাইতেছে, ঘষে ঘষে যাচ্ছে। কিন্তু ফ্লুইড হচ্ছে ফ্লো করবে কিভাবে, যেমন বাতাসও হইতে পারে, আবার কি হইতে পারে, তরলও হইতে পারে। তো মেইনলি আমাদের বইতে তরলকেই ফ্লুইড হিসেবে পরিচিত করে রাখে, বাট স্টিল এর সাথেও হচ্ছে গিয়ে বাতাসটাও হচ্ছে ফ্লুইড, এটা মাথায় রেখো তাইলে। এখন উনি বললেন কি, উনি বললেন যদি কোনো আবদ্ধ পাত্রের মধ্যে আমরা কিছু পরিমাণ ফ্লুইড বা তরল পদার্থকে রাখি, তাহলে তরল পদার্থ পাত্রের দেয়ালের গায়ে সমানভাবে এবং লম্বভাবে চাপ প্রয়োগ করবে। তাইলে এ কি করবে, এই ভিতরে কিছু পরিমাণ ফ্লুইড আছে, এটা এখানে কি করলো, কিছু পরিমাণ চাপ প্রয়োগ করছে। এই জায়গায় আমাদের কি আছে, এই এই দেয়ালের গায়ে চাপ প্রয়োগ করছে। এখন কথা হচ্ছে স্যার, তোমার কাছে যদি এরকম একটা সরল রৈখিক একটা দেয়াল থাকতো, তাইলে তুমি বলতে পারতেছো স্যার এটা একটা লম্ব হইছে। কিন্তু এখন কথা হচ্ছে যে আমার কাছে যদি বৃত্তাকার অংশ থাকে, বৃত্তাকার অংশ হইলে সেটা আমাদের লম্ব কিভাবে হবে? দেখো, হুম। তুমি যদি বৃত্তের একটা অংশ খুব জুম করো, হ্যাঁ, যেমন ধরো আমি এখানে একটা জুম করছি, জুম করলে, অনেক বেশি জুম করলে এই জায়গায় খেয়াল করে দেখো, ঠিক এই অল্প একটু জায়গা, এইটুকু জায়গা দেখো লম্বের মতো না, মানে সরল রেখার মতো না? জি স্যার। তাইলে এই সরল রেখার উপর খেয়াল করে দেখছো, এটা কিন্তু আমাদের কি করলো, এই যে লম্বই হয়েছে। ক্লিয়ার স্যার? তার মানে হুম। তুমি যদি এটার একটা সবচেয়ে ইজি একটা এক্সাম্পল, যে জিনিসটা হচ্ছে আমরা প্রায় দেখতে পাই, দেখতে পাওয়ার ব্যাপারটা হচ্ছে গিয়ে কি, যে তুমি একটা বেলুন পানি পূর্ণ করছো, কি করলা, পানি দিয়ে হচ্ছে গিয়ে পূর্ণ করে ফেলছো। যখন তুমি বেলুনটাকে পানি পূর্ণ করে ফেলবা, ফেলার পর মাঝখানে ধরো একটা ছোট্ট একটা ছিদ্র করছো, ছিদ্র করলে ধরো এই জায়গা থেকে একটা ছিদ্র হয়েছে, এই জায়গা থেকে ছিদ্র করলে দেখবা ভেতর থেকে পানি প্রথমে এরকম সোজা বের হয়, এরপরে অভিকর্ষ বলের প্রভাবে আমাদের কি হচ্ছে, নিচের দিকে চলে নিচে। আসতেছে। তাই না স্যার? আচ্ছা, এই যে আবার ধরো তুমি এই জায়গায় একটা ছিদ্র করছো, তাহলে এই জায়গা থেকে পানিটাও আগে শুরুতে লম্বভাবে বের হবে, তারপরে অভিকর্ষ বলের প্রভাবে সোজা হয়ে নিচে চলে আসতেছে। আবার তুমি যেখানেই ছিদ্র করো সেই দিক থেকেই আমাদের আলো, এই পানিটা কি হবে, প্রথমত লম্বভাবে বের হয়, বের হয়ে তারপরে হচ্ছে কি অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে চলে আসে। তাইলে আমাদের প্যাসকেল সাহেবের কথা কি ছিল, যে কোনো আবদ্ধ পাত্রের মধ্যে যদি কোনো ফ্লুইড থাকে বা বিশেষ করে তরল থাকে, সেই তরল পদার্থ পাত্রের দেয়ালের চারপাশে সমভাবে ছড়ায় পড়ে। এক, দ্বিতীয়ত এই চাপ হবে পাত্রের দেয়ালের গায়ে লম্বভাবে। ক্লিয়ার স্যার? এটা বইতেই পেয়ে যাবা, প্যাসকেলের সূত্রটা। আর এটার মেইন কনসার্নটা হচ্ছে এটা। ক্লিয়ার? জি স্যার। ওকে, ফাইন। তাহলে যদি এটা ক্লিয়ার হয়ে থাকে, এইটার উপর বেস করে আমাদের ফিজিক্সের বা হচ্ছে এখন প্র্যাকটিক্যাল লাইফে একটা জিনিস প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে গিয়ে কি, হাইড্রোলিক প্রেস। এই হাইড্রোলিক প্রেসটা হচ্ছে প্যাসকেলের এই মূলনীতির উপর বেস করেই হচ্ছে গড়ে উঠছে। তাহলে আমরা যাবো ইয়েতে, প্যাসকেল এই হাইড্রোলিক প্রেসে। হুম। ওকে, চলো আমরা এইবার একটা দেখবো। ধরো আমার কাছে একটা কি আছে, একটা হচ্ছে গেন, আমি একটু হাইড্রোলিক প্রেসটা তোমাদের দেখাই নিয়ে আসি, তাহলে তোমার জন্য হচ্ছে আহ দেখতে, বুঝতে সুবিধা হবে। ওকে, হুম, হাইড্রোলিক প্রেস। আচ্ছা, আমরা মেইনলি হচ্ছে হাইড্রোলিক প্রেসটা মেইনলি হচ্ছে এরকম দেখতে প্র্যাকটিক্যাল লাইফে, বাট এটার মেইন আহ হ্যাঁ, ওকে, দেখো,
এই চিত্রটা আমরা একটু খেয়াল করব, এই চিত্রটা আমাদের বেশ বুঝতে হেল্প করবে। দেখো, আমাদের কি আছে, এক প্রান্তে ক্ষেত্রফলটা একটু কম, অল্প জায়গা। মাউসের পয়েন্টার কি দেখতে পাচ্ছ? হুম। ফাইন। তাহলে দেখো, এটা হচ্ছে গিয়ে কি করা যাচ্ছে, এটা হচ্ছে এক পাশের অংশ, এটা হচ্ছে আরেক পাশে খুব বড় একটা ক্ষেত্রফল। আর এই পাশে, এই বাম পাশে আমাদের ক্ষেত্রফলটা হচ্ছে গিয়ে কি কম্পারেটিভলি কম। আচ্ছা, এই জায়গায় আমার দেখো এইটুকু ক্ষেত্রফল মাত্র। এটাকে আমরা বলি হচ্ছে একটা পিস্টন। কি বলি আমরা? পিস্টন। পৃষ্ঠ। আচ্ছা, এই পিস্টনটা কি এটা বুঝতে গেলে তুমি হচ্ছে গিয়ে সিরিঞ্জ দেখছো না? জি স্যার। সিরিঞ্জে তুমি যদি যে ভিতরে তাকায় দেখো, দেখবা ওইখানে এই যে একটা সিরিঞ্জ, সিরিঞ্জের মাথায় এরকম একটা সুই আছে, এবং এর মাথায় একটা কালো অংশ আছে, তাই না? হুম। এই কালো অংশটা দেখবা হচ্ছে গিয়ে কি করে, উপর নিচ মুভ করতে পারে, ইজেন্ট ইট? হুম। আচ্ছা, তাহলে এটা উপর নিচ মুভ করে, কিন্তু ভিতরের এই জায়গায় যে আমার তরল থাকে, এই তরলকে কি বের হতে দেয়? জি স্যার। এই তরলকে কি বের হতে দেয়? এই দিক দিয়ে কি, ফাঁকা দিয়ে কি তরল বের হয়ে আসে কখনো? না। 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 ফাইন, সিমিলারলি এইটাও হচ্ছে একটা পিস্টন, ভিতরে তরলকে আটকায় রাখবে কিন্তু তরলকে বের হইতে দেয় না, এবং এই জিনিসটা উপর নিচ মুভ করতে পারে, জাস্ট সিরিঞ্জের ওই কালো অংশের মতো। তাহলে এখন আসি, ওই সিরিঞ্জের কালো অংশটা তুমি যদি সুইটাকে নিজের চোখের দিকে নাও, তাহলে দেখবা যে এটা কি বৃত্তাকার, তাই না? এত কাছ থেকে দেখি নাই। হ্যাঁ, আরে কাছে থেকে দেখা লাগবে না। মানে হচ্ছে যে এটা তো বেসিক্যালি এই মাঝখানের এই যে যেই অংশটা, এই যে চারকোনা যে অংশটা বলতেছি, এটা তো সিরিঞ্জের মধ্যে কি থাকে, বৃত্তাকার থাকে না? হ্যাঁ। আচ্ছা, কিন্তু এটাকে যদি আমি কেটে ফেলি, এই বৃত্তাকার অংশটা থেকে আমি যদি একটু 3D করে আঁকার ট্রাই করি, এরকম একটা বৃত্তাকার পিস্টনের মতো আছে, এর মাঝখান থেকে তুমি কেটে ফেলছো, কেটে ফেললে এরকম একটা চারকোনা অংশ দেখা যায়, এটাকে বলা হচ্ছে সাইড ভিউ। হ্যাঁ, মাঝখান থেকে কেটে ফেললে আমি কি পেলাম, আমি হচ্ছে এই রকম একটা চারকোনা অংশ পাই। তো আমি যতবারই এরকম চারকোনা অংশ আঁকবো, ততবারই তুমি বুঝবা এটা আসলে চারকোনা না, এটা হচ্ছে গিয়ে মেইনলি বৃত্ত, মাঝখান থেকে কেটে ফেলার কারণে আমি একটা কি দেখতেছি, চতুর্ভুজ দেখতেছি। ক্লিয়ার কিনা স্যার? জি স্যার। ওকে, ফাইন। তাহলে যদি হয় সেই ক্ষেত্রে আমরা একটু দেখি, ধরো আমার কাছে একটা কি আছে, এই যে সেই পিস্টনটাকে আমরা একটু আঁকার চেষ্টা করছি। এই যে একটা কি আছে, পিস্টন আঁকবো। এই প্রান্তটা হচ্ছে গিয়ে খুব, ক্ষেত্রফল খুব কম, আর এই যে প্রান্তটা আছে, এই প্রান্তের আমাদের ক্ষেত্রফলটা বেশি। আমি এখান থেকে একটু পিস্টনটা আঁকি, এই যে হচ্ছে আমাদের একটা পিস্টনের চতুর্ভুজের মতো দেখতেছি পাশে থেকে। আর এই যে হচ্ছে কিনা এই সাইডে একটা বড় ক্ষেত্রফলের জায়গা। ওকে, ফাইন। এখন দেখো স্যার, এই জায়গাটায় হচ্ছে কিনা আমাদের ধরো আমি এইখানে কি করলাম, এই জায়গাটুকুর ক্ষেত্রফল হচ্ছে 1 মিটার স্কোয়ার। কত স্যার? 1 মিটার স্কোয়ার। এবং এই জায়গার এই অংশের মধ্যে তার ক্ষেত্রফলটা হচ্ছে 3 মিটার স্কোয়ার, তার মানে এটার আগেরটার তিনটার সমান। ওকে, তাহলে আমরা বুঝতেছি হচ্ছে 3 মিটার স্কোয়ার। এখন ধরো আমি এই 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর, 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর কি করলাম, 10 নিউটন বল প্রয়োগ করছি। এই বলটা এই তরলের মধ্যে ছড়ায় পড়বে না? হুম। পুরাটা হচ্ছে তরল দ্বারা পূর্ণ, কি দ্বারা পূর্ণ? তরল দ্বারা পূর্ণ। তর। এখন আসি, পুরাটার মধ্যে যদি ছড়ায় পড়ে, প্যাসকেলের সূত্র অনুযায়ী আমি কি জানি, প্রতি 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর, প্রতি 1 মিটার স্কোয়ার, এখানে আমার 1 মিটার স্কোয়ার, এই জায়গাটায় আমার 1 মিটার স্কোয়ার, এই জায়গাটায় আমার 1 মিটার স্কোয়ার, তাহলে প্রতি 1 মিটার স্কোয়ারের উপর সমানভাবে ছড়ায় পড়ার কথা। তাইলে এই জায়গাটায় আমার বল আসলো 10 নিউটন, এই জায়গাটায় আমার বল আসলো 10 নিউটন, এই জায়গাটায় আমার 10 নিউটন বল আসলো না স্যার? জি স্যার। এখন টোটাল এই যে যে পিস্টনটা ছিল, টোটাল এই পিস্টনের উপরে দিয়ে ওভারঅল তুমি কত নিউটন বল পাবা? 30 নিউটন, তাই না স্যার? ওকে, ফাইন। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, চাপের পরিমাণ দুই পাশেই সমান, তাহলে আমরা বলতে পারি, ধরো এটা যদি আমাদের প্রথম প্রান্ত হয়, এটা আমাদের দ্বিতীয় প্রান্ত, তাহলে দুই প্রান্তের চাপটা আমাদের কি হওয়ার কথা, সমান হওয়ার কথা, P1 = P2, তাই তো? আচ্ছা, যদি সমান হয় তাহলে আমি কি এখান থেকে বলতে পারি, দেখো তো, P1 মানে কি, F1/A1, আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের F1, আর এটা হচ্ছে আমাদের A1, এটা হচ্ছে আমাদের
টু, দ্বিতীয় প্রান্তের এটা হচ্ছে আমাদের A2। এটা ফাইন। তাহলে আমরা F1 ডিভাইডেড বাই A1 ইজ ইকুয়াল টু F2 ডিভাইডেড বাই A2 একটু বলতে পারি না? জি স্যার। ক্লিন? হুম ওকে, তাহলে এটা থেকে আমরা একটু মডিফাই করে জাস্ট হচ্ছে ফর্মুলাটাকে এফ গুলাকে এক সাইডে নিয়ে আসি। নিয়ে আসলে আমাদের এরকম হবে F1 ডিভাইডেড বাই F2 ইজ ইকুয়াল টু A1 ডিভাইডেড বাই A2। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে একটা কোশ্চেন লিখো। হ্যাঁ কোশ্চেনটা লিখো হচ্ছে যে আমি এখানে দিয়ে দিচ্ছি যে 20 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফলের ক্ষেত্রফলের পিস্টনের উপর ক্ষেত্রফলের পিস্টনের উপর 5 নিউটন বল প্রয়োগ করলে করলে 50 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফলের পিস্টনে কি পরিমাণ বল অনুভূত হবে? খুব ইজি না? করো দেখিনি। স্যার F1 ডিভাইডেড বাই A1 আর F2 ডিভাইডেড বাই A2 এই সূত্রটা দিয়ে না? F1 বাই F2 ইজ ইকুয়াল টু A1 বাই A2। হুম করতেছি। এই যে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মেইনলি এটার ফর্মুলা। আমি একটু বাক্স করে দেই যেহেতু ফর্মুলা। সেন্টিমিটার স্কোয়ার থেকে কিন্তু মিটার স্কোয়ারে নিতে হবে। আচ্ছা আবার করি। স্যার 1 মিনিট ক্যালকুলেটর নিয়ে আসি। ওকে।